আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মঞ্চিত নিয়মিত আয়োজন কথোপকথন। আসসালামু আলাইকুম। মবই ছিল অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের লুটপাট, বেআইনি শাসন, অপশাসন, অনিয়ম, দুর্নীতির সবচেয়ে বড় হাতিয়ার। বাংলাদেশের ক্ষমতা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমেরিকার শেল্টার দখল করে আমেরিকার কাছে একদিকে দেশ বিক্রি করে দেয়া আর অন্যদিকে দেশের ভেতর থেকে নিজেদের থাপিয়ে নিয়ে নিজেদের পকেট ভরার জন্য একমাত্র মবই ছিল শক্তি, জনগণ তাদের শক্তি ছিল না। যেই জনগণ, আমি গতকাল একটা আলোচনায় বলছিলাম যে এই যে তারেক রহমানের 10 দিন যাচ্ছে, এই তারেক রহমানের 10 দিন আমরা খুব কাছে থেকে সরকার পরিচালনা বিভিন্ন ইস্যুগুলো দেখে বলতে পারছি যে হ্যাঁ এই জিনিসগুলো অ্যাপ্রিসিয়েট করার। তারেক রহমান সেই বরিশালের হাদাউদ ভাঙার এদেরকে অ্যারেস্ট করতে বলেছেন, তারেক রহমান একটা শিশুকে উদ্ধার করে দিয়েছেন, তারেক রহমান সেই 10টা গাছ কেটে ফেলা মিটামনের তার নিজের দলের পরীক্ষিত ত্যাগী নেতাকে জেলে ভরে দিয়েছেন। সেই গাছ কাটার লোকটাকে কিন্তু জেলে ধরা হয়েছে, বিএনপির নেতা, উপজেলা বিএনপির সভাপতি জেলে ভরা হয়েছে। আমরা বলতে পারছি যে এই ঘটনা ঘটছে। ডক্টর ইউনূসকে আমরা সময় দিব বলে আমরা 6টা মাসের সময় দিতে পারিনি, কারণ হচ্ছে আমরা শুরুতেই দেখেছি থেকে এপ্রিসিয়েট করার মতো কোনো জায়গা নেই। আর এরপরে সেই নুরাল পাগলার মাজারের মরদেহ তুলে পুড়িয়ে ফেলা থেকে শুরু করে বাংলাদেশে শত শত মাজার ধ্বংস করা, শত হাজার হাজার নিরীহ মানুষকে আমি এমনও ঘটনা দেখেছি এই ঢাকায় এদের মতকারীরা, এগুলো সব উপদেষ্টা জানতো, ডক্টর ইউনূস জানতো, উত্তরায় গিয়ে হঠাৎ কোনো রাজনীতির সঙ্গে নাই, কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত না, একটা পরিবারকে গিয়ে হানা দিয়েছে। হানা দিয়ে বলেছে এই তুই ফেসিবাদের দালাল, আজকে 50 লাখ টাকা দিবি। 50 লাখ টাকা দেয়নি বলে ওই পরিবারের দুজন কিশোরীকে তাদের সম্ভ্রম হারাতে হয়েছে এবং তাদেরকে চরম হেনস্থা করা হয়েছে। মাসের পর মাস কারাবন্দী করে রাখা হয়েছে। স্বামীকে, স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে সেই স্বামীকে মুক্ত করে দিবে বলে। এইসব অনাচার বিচারের সাথে এই সরকার সাংঘাতিকভাবে জড়িত ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতায় যতদিন ছিল শেষ বিন্দু পর্যন্ত তারা মবকে টিকিয়ে রেখেছে। ইনিয়ে বিনিয়ে তাদের লোকজন, এই যে আইসিটি তাজুল চিফ প্রসিকিউটর ছিল, এই তাজুল থেকে শুরু করে এই শফিকুল আলম প্রেস সেক্রেটারি, এরা প্রত্যেকটা লোক মবকে তারা জাস্টিফাই করেছে। আমি এই অদ্ভুত লোকটাকে দেখলাম, আমি জানি না তার মানসিক অবস্থা এখন কি আছে। এই অদ্ভুত লোকটাকে দেখলাম, সে রাষ্ট্রপতির ছবি নামানো হয়েছে, রাষ্ট্রপতিকে অপমান অপদস্থ করা হয়েছে, একটা পডকাস্টে কথা বলছে, সেখানে বলছে যা হয়েছে সেই সময় সব আইনের মধ্যে হয়েছে। আবার যখন বলা হচ্ছে যে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা এটাকে আইনের মধ্যে করা হয়েছে, আমি তো বলছি যা হয়েছে তখন সব আইনের মধ্যে হয়েছে। বাংলাদেশের আইন সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই লোকগুলোই বাংলাদেশটাকে ছারখার করেছে, তছনছ করেছে। সেই লোকগুলো আমরা বারবার বলছিলাম আজকে তোমরা মবকে এইভাবে প্রশ্রয় দিচ্ছ, তোমরা মব দিয়ে অন্যের ক্ষতি করছো, এই মব একদিন না একদিন তোমাদের কাল হয়ে ফিরে আসে কিনা। আজকে দেখেন আমাদের হাতে যে রিপোর্ট। এবার সেই মব সহিংসতার আতঙ্কে আছেন সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েক উপদেষ্টা সহ ওই সরকারের আমলে শীর্ষ পদে দায়িত্ব পালন করা ব্যক্তিরা। অন্তর্বর্তী সরকারের আমলের কালের কণ্ঠ রিপোর্ট করেছে, আরো বিভিন্ন জায়গায় রিপোর্ট হয়েছে এটা নিয়ে। অন্তর্বর্তী সরকারের আমলের তুলনায় বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হলেও সাবেক কয়েক উপদেষ্টা মনে করছেন তারা জনরোষের কবলে পড়তে পারেন। ওই যে পাপের ভয়, পাপের মাত্রা এত বড় করে ফেলেছে, সেই পাপের ভয়ে এখন ইঁদুরের গর্তে লুকিয়ে থেকেও বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে। এই আতঙ্কে তারা আপাতত সরকারি বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করেছেন। সরকারি বাসভবনে নিরাপত্তা বেশি থাকায় তারা সেখান থেকে যেতে চাচ্ছেন, তারা সেখানে থেকে যেতে চাচ্ছেন। বোধহয় আইনটা করতে ভুলে গেছে যে এই উপদেষ্টারা সবাই ক্ষমতার পরে বাংলাদেশের সরকারি বাসভবনে থাকবে, মানে এটার কুলায় ওঠে নাই তাদের সাহসে। তবে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে বেশি দিন রাখতে চাইছে না গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। চলতি মাসের মধ্যেই তাদের বাড়ি ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এরপরও যদি কোনো বিশেষ অসুবিধা হয় তাহলে সর্বোচ্চ তাকে 1 থেকে 2 মাস সময় দেওয়া হবে। তবে মার্চ বা এপ্রিল মাসে কেউ সরকারি বাসা ব্যবহার করলে তাকে সরকার নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে। সাবেক ভাড়া পরিশোধ করে যাবে, এদের তো টাকার অভাব নেই, এদের ঘাড় ধরে বের করে দেবে কি গিয়ে সরকার। এটা সরকারের জন্য একটা মানে এরা যে ছেঁচড়া দেখেন না, ওই যে দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান। ভুলে যাবে বাংলাদেশের মানুষ যে অন্যায় অবিচার করে গেছে এই দেশের উপর দিয়ে, এই দেশকে, এই দেশ মাতাকে যে কাঁদিয়ে রেখে গেছে। সাবেক এক উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে বুধবার রাতে বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বরের ভবন ভাঙচুর
আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা, তাদের বিরুদ্ধে গণহারে হয়রানিমূলক মামলা দায়ের ও গ্রেফতার অভিযান, সারা দেশে সুফি মাজার ভাঙচুর, 24শে আন্দোলনের সমন্বয়কদের চাঁদাবাজি, সাবেক অনেক উপদেষ্টার দুর্নীতি ইত্যাদি কারণে জনগণের ক্ষোভ আছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। টের পাচ্ছে, হারে হারে টের পাচ্ছে। কিন্তু এসব ব্যর্থতার জন্য সব উপদেষ্টা সমানভাবে দায়ী না হলেও এখন বিষয়গুলো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আবাসন পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলছেন গণমাধ্যমকে, সরকারি কর্মকর্তাদের আবাসনের যেমন নীতিমালা আছে, সাবেক উপদেষ্টাদের ক্ষেত্রে সেরকম নীতিমালা নেই। তারা কোনো পেনশন সুবিধাও পান না, এজন্য তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। আশা করা যায় তারা সবাই চলতি মাসের মধ্যেই বাসা ছেড়ে দেবেন। তিনি আরো বলেন, কারো বিশেষ প্রয়োজন হলে হয়তো 1 মাস সময় নেবেন। যেহেতু ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়েছে, এই মাসের ভাড়া তাদের কাছ থেকে নেওয়া হবে না। তথ্য মতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি ফেব্রুয়ারির মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে যাবেন। আনিস আলমগীরের যদি কথা ঠিক থাকে তাহলে ওই যে আনিস আলমগীর বলেছিলেন না, ইউনূসের বাড়ি ঘর কি বাংলাদেশের মানুষ চেনে না, গ্রামীণ ব্যাংকের অফিসগুলো বাংলাদেশের মানুষ চেনে না। বিশেষ বিশেষ গোয়েন্দা সূত্র পাওয়া যাচ্ছে, গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট চলে গেছে যে আগামী সপ্তাহে কোনো না কোনো একটা বোধহয় তেলিসমাতি গ্রামীণ ব্যাংক সংক্রান্ত হতে পারে। যমুনা ছেড়ে গুলশানে বাসভবনে উঠবেন। জানা গেছে তারেক রহমানের সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টার জন্য মিন্টু রোড ও হেয়ার রোডের 24টি বাংলো বাড়ি ও 11টি অ্যাপার্টমেন্ট রয়েছে। এর বাইরে বিরোধী দেখা যাক। এখন আমি জানি না যে এই উপদেষ্টা বলতে অনেকে দ্বিধা করে, যারা বাংলাদেশকে এইভাবে তিলে তিলে শেষ করে গেছে, এখন তাদের আমরা চাই না কারো কোনো অপঘটনা ঘটুক, কিন্তু ওই যে পাপ কেউ ছাড়ে না। 2024 সালের জুলাই আগস্টে নির্বিচারে পুলিশি স্থাপনাগুলোতে হামলা ও পুলিশ হত্যার ঘটনাগুলোর তদন্তে মাঠে নামছে পুলিশের একাধিক টিম। বিগত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এসব ঘটনার তদন্তে ছিল চরম আপত্তি, কিন্তু নতুন নির্বাচিত সরকার এসব পুলিশ হত্যা ও স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গ্রিন সিগন্যাল দিয়েছে। গ্রিন সিগন্যাল পেয়ে পুলিশ শুরু করেছে ছায়া তদন্ত, সংগ্রহ করছে সিসিটিভির ফুটেজ ও আলামত। পুলিশের একাধিক সূত্রগুলো বলছে 2024 সালের আগস্টে থানা থেকে লুট হওয়া যেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি, সেগুলো উদ্ধারে মেসিভ ড্রাইভের পরিকল্পনা আছে। সাথে একই সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গি ও চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হতে পারে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করছে অন্তর্বর্তী সরকার শেষ মুহূর্তে জুলাই অভ্যুত্থানের সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ জারি করেছিল, কিন্তু সেই অধ্যাদেশে রেখে গেছে এক বিরাট ফাঁক ও প্যাচ। সেই প্যাচের মধ্য দিয়ে পুলিশ হত্যাকারীদের বিচার করা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 20শে জুলাই সারা ঢাকা শহর ছিল উত্তাল। সেদিন সকালে রায়েরবাগ এলাকায় এমন একটি ঘটনা ঘটে যা ছিল বিভৎস। টুরিস্ট পুলিশের এএসআই মোহাম্মদ মুক্তাদির মাতুয়াইলের বাসা থেকে অফিস ধরতে পল্টনের পথে রওনা হন। পথে তার পরিচয়পত্র দেখার পর একদল মানুষ তাকে পিটিয়ে হত্যা করে। এরপর মরদেহ রায়েরবাগ ফুটব্রিজে ঝুলিয়ে রাখে কয়েক ঘন্টা। একই বছরের 4 আগস্ট সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সহ 15 জন পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়। তাদের কারো কারো লাশ গলায় রশি বেঁধে ঝুলিয়ে রাখা হয়, কারো লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় পুলিশের একজন কর্মকর্তা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন, কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে সেই তদন্ত এক কদমও এগোয়নি। একই দিন কুমিল্লার ইলিয়াটগঞ্জ হাইওয়ে থানার এক পুলিশ সদস্য সন্ত্রাসী হামলায় নিহত হন। পরদিন 5 আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি থানায় হামলা করা হয়। 4 জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করার পর থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। থানায় দায়িত্ব পালনরত অবস্থায় পিটিয়ে হত্যা করা হয় কনস্টেবল আব্দুল মজিদকে। সেই হত্যার ঘটনায় 2024 সালের 23শে সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন কনস্টেবল আব্দুল মজিদের স্ত্রী শাহজাদি বেগম। কিন্তু অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের শাসনামলে এই মামলাটির তদন্ত শুরুই হতে পারেনি। দর্শক, জুলাই আন্দোলনে হামলায় আসলে কত পুলিশ মারা গেছেন তা নিয়ে আছে বিতর্ক। পুলিশ সদর দপ্তর জানিয়েছিল 44 জন সদস্যকে হত্যা করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে তখন দেয়া এই হিসাব অনুযায়ী 2024 সালের 20শে জুলাই থেকে 14 আগস্টের মধ্যে এসব পুলিশ সদস্য মারা যান। 44 জনের মধ্যে সবচেয়ে বেশি 25 জন পুলিশ সদস্য মারা যান 5 আগস্ট। আগের দিন 4 আগস্ট মারা যান 15 জন।
অঞ্চলভেদে নিহতদের সংখ্যা বিশ্লেষণে দেখা যায় ঢাকা মহানগর এবং সিরাজগঞ্জ জেলা ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। ঢাকা মহানগরে 14 জন এবং সিরাজগঞ্জে 14 জন পুলিশ নিহত হন। পুলিশ কর্মকর্তারা অবশ্য এত কম সদস্যের মৃত্যুর বিষয়টি মানতে নারাজ। তাদের মতে নিহতের সংখ্যা আরো অনেক বেশি। দৈনিক দেশ রূপান্তরের এক রিপোর্টে বলা হয়েছে, পুলিশ অন্তর্বর্তী সরকারের কাছে তদন্তের দাবি তুলেছিল, কিন্তু ডক্টর ইউনূসের প্রশাসন তা আমলে নেয়নি। উল্টো স্বঘোষিত পুলিশ হত্যাকারীদের দায় মুক্তি দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল অন্তর্বর্তী সরকার। নোয়াখালীর সোনাইমুড়ি থানা পুলিশের এক কনস্টেবলকে হত্যার অভিযোগে 2024 সালের 12 অক্টোবর এক কিশোর ও 2 তরুণকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারা হত্যার ঘটনায় সংশ্লিষ্টতা স্বীকার করে 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছিল। এই ঘটনায় সরকার তখনকার মিত্ররা বেশ ক্ষেপে যায়। 2 দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। 2024 সালের 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত জুলাই আন্দোলন সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। তখন প্রশ্ন উঠেছিল, ওই সময় যেসব পুলিশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারা ন্যায় বিচার পাবেন কিনা। এছাড়া 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত সারা দেশে হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার শিকার ব্যক্তিরাও ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আন্দোলন চলাকালে সারা দেশের প্রায় 70% পুলিশ স্থাপনা হামলার শিকার হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে মোট 639টি থানার মধ্যে 450 থেকে 460টি থানায় হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে 114টি থানা ও পুলিশ ফাঁড়িতে ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং সরাসরি অগ্নিসংযোগ করা হয়েছে, যার ফলে পুলিশের দাপ্তরিক নথিপত্র, জব্দকৃত মালামাল এবং অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। শুধু 5 আগস্ট ও তার পরবর্তী সময় 58টি থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঢাকা মহানগরে 13টি থানা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে রাজধানীর পুলিশিং ব্যবস্থা কয়েকদিনের জন্য সম্পূর্ণ অচল হয়ে পড়েছিল। থানা ও পুলিশ ফাঁড়িগুলোতে হামলার সময় আন্দোলনকারীদের পাশাপাশি একদল দুষ্কৃতকারী রাষ্ট্রীয় অস্ত্রাগার থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট করে। এই লুণ্ঠিত অস্ত্রগুলো পরবর্তী সময় অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ার আশঙ্কা থাকায় তা জাতীয় নিরাপত্তার জন্য এক দীর্ঘমেয়াদী সংকটের সৃষ্টি করেছে। পুলিশ সদর দপ্তরের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী সারা দেশের বিভিন্ন স্থাপনা থেকে 5,753টি থেকে 5,829টি পর্যন্ত আগ্নেয়াস্ত্র লুট করা হয়েছিল। এর মধ্যে ঢাকা মহানগর থেকে লুট হয়েছে 1,217টি এবং ঢাকার বাইরে থেকে 5,749টি অস্ত্র লুট হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া যায়। তথ্য মতে লুট হওয়া আগ্নেয়াস্ত্রের প্রায় 35% এবং গোলাবারুদের 52% এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। বিশেষ করে অত্যাধুনিক চাইনিজ রাইফেল, এসএমজি এবং শটগানগুলো এখনো অপরাধীদের হাতে থাকার আশঙ্কা করা হচ্ছে, যা নিয়ে নিরাপত্তা বিশ্লেষকগণ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আবার এসএসএফ এর অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন অনুযায়ী 5 আগস্টের ঘটনায় তাদের মোট 32টি অত্যাধুনিক অস্ত্র লুট হয়েছে। এর মধ্যে গণভবনের ভল্টে থাকা 2টি T56 এবং এসএমজি এবং জাতীয় সংসদ ভবনের ভল্টে রাখা 6টি পিস্তল ও 200 রাউন্ড গুলি উল্লেখযোগ্য। দুষ্কৃতকারীরা 100 কেজি ওজনের 3টি ভল ভেঙে বা নিয়ে গিয়ে এই লুটতরা চালায়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো গণভবনের ছাদ থেকে 2টি অত্যাধুনিক অ্যান্টি ড্রোন গান এবং একটি পুরো অ্যান্টি ড্রোন সিস্টেম লুট হয়েছে, যা রাষ্ট্রীয় ভিভিআইপি নিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল ছিল। এছাড়া সংসদ ভবনের বিভিন্ন দাপ্তরিক তহবিল ও ব্যক্তিগত লকার থেকে প্রায় 90 লাখ টাকা লুট হয়েছে বলে সংসদ সচিবালয় নিশ্চিত করেছে। সংসদ ভবনের ভোটিং প্রযুক্তি, সাউন্ড সিস্টেম এবং টেলিকম সংযোগও আন্দোলনকারীরা ধ্বংস করে দিয়েছিল। অন্তর্বর্তী সরকার এসব অস্ত্র উদ্ধারে 2 দফা পুরস্কার ঘোষণা করেও কিছু করতে পারেনি। সূত্রগুলো বলছে, নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে। দৈনিক দেশ রূপান্তরের খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্র বলছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনায় হামলা ও সদস্যদের হত্যা করার বিষয়টি আলোচনায় আসে। এসব ঘটনায় মাত্র 5টিতে মামলা হয়েছে, আটক হয়নি কেউ। পুলিশের কোনো কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলার চেষ্টা করলেও সরকারের সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ আছে। তবে পুলিশের একাধিক ইউনিট হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ এবং আলামত সংগ্রহ করে রেখেছে। অন্তর্বর্তী সরকার সংকেত না দেওয়ায় পুলিশ সদর দপ্তর তদন্তের কাজ তখন এগোতে পারেনি।
এখন পুলিশের স্থাপনায় হামলা, আগুন ও সদস্যদের হত্যার ঘটনা তদন্ত করে মামলা করতে পুলিশ সদর দপ্তরে বিশেষ বার্তা এসেছে বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি বলেছেন, প্রতিটি ঘটনার গভীরে গিয়ে এখন তদন্ত করা হবে। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আলামত থাকার পরও অন্তর্বর্তী সরকার সহযোগিতা না করায় তদন্ত ও মামলার বিষয়গুলো থমকেছিল। তিনি বলেন, মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেঁসে যেতে পারেন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তদন্ত অবশ্যই হবে। সূত্রগুলো বলছে, পুলিশের উপর যেভাবে নির্বিচারে হামলা হয়েছিল তা নিয়ে পুলিশ বাহিনীতে ক্ষোভ আছে। উল্টো এতদিন সহকর্মীদের হত্যার বিচার চাওয়া তো দূরে থাক, সহকর্মীদের হেনস্থা হতে দেখেছেন। বিষয়টি নিয়ে হতাশা বিরাজ করছে পুলিশ প্রশাসনে। পুলিশের কর্মকর্তারা বলছেন, যে কোনো হত্যাকাণ্ডেরই বিচার হওয়া উচিত। প্রকৃত দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা উচিত। তা না হলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। কিন্তু শুধু আন্দোলনে নিহতদের বিচার করা হচ্ছিল এতদিন। জুলাই আন্দোলনের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে 2000-এর বেশি মামলা হয়েছে। হত্যা মামলা রয়েছে 612টির মতো। একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে গড়ে 100-র বেশি মামলা হয়েছে থানা ও আদালতে। 1168 পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। পিবিআই তদন্ত করছে আলোচিত 68টি মামলা। পিবিআইর তদন্তাধীন মামলায় 99 জন পুলিশ কর্মকর্তা আসামি রয়েছেন। তদন্ত করতে গিয়ে বিব্রত তদন্তকারী কর্মকর্তারা। এজাহারের সঙ্গে অনেক কিছুর মিল পাচ্ছেন না তারা। পুলিশ কর্মকর্তারা বলছেন, পুলিশ সদস্য হত্যাকাণ্ডের বিচার নিয়ে কথা বলাই যেত না। একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হত্যাকাণ্ডের শিকার সব পুলিশ সদস্য যে ডিউটিরত অবস্থায় নিহত হয়েছেন তা কিন্তু নাই। কেউ কেউ কর্মস্থল থেকে সাদা পোশাকে বাসায় ফেরার পথেও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কাউকে কাউকে বাসার নিচেও নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এতদিন বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে চাকরি হতে হয়েছে। পুলিশের উপর হামলা ও অস্ত্র লুটের ঘটনায় এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ফৌজদারি অপরাধ তামাদি হয় না বলে প্রকাশ্যে বক্তব্য দিয়ে অন্তর্বর্তী সরকারের রোষানলে পড়েছিল তখন। তবে নতুন সরকার গঠন হওয়ার পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। সরকার থেকে বিশেষ বার্তা গেছে পুলিশ সদর দপ্তরে। বার্তায় বলা হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের থানা সহ অন্যান্য স্থাপনায় হামলা ও নিহতের ঘটনার তদন্ত করতে হবে। দৈনিক দেশ রূপান্তরের খবরে পুলিশ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, মামলার তদন্ত ও আসামিদের বিষয়ে দফায় দফায় বৈঠক করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত স্থাপনার বাইরে ও ভিতরে এবং আশেপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কিছু দুর্বৃত্তকে চিহ্নিতও করা হয়েছে। ডিএমপির যাত্রাবাড়ি থানার 3টি ও সিএমপির কোতোয়ালি থানায় 2টি মামলা হলেও আসামি করা হয়েছে অজ্ঞাতনামা অনেককে। মামলার বাদী পুলিশ নিজেই। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, হত্যাকাণ্ড একটি ফৌজদারি অপরাধ। এটি কখনো তামাদি হয় না বা হত্যাকাণ্ডের ঘটনায় কখনো দায় মুক্তির সুযোগ নেই। তাহলে ভিকটিম পরিবারের প্রতি অবিচার করা হবে। পুলিশের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেছেন, পুলিশ হত্যা, থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় আরো মামলা হবে দ্রুত। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। এ নিয়ে শুরু হয়েছে ছায়া তদন্ত। স্থাপনা ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। শিক্ষার্থী ও নিরীহ লোকদের হত্যা করার বিষয়ে মামলা হয়েছে, তবে বেশিরভাগ মামলায় নিরীহ লোকজনকে আসামি করা হয়েছে। এখন পুলিশ নতুন করে তদন্ত করছে। নতুন সরকারের কাছ থেকেও বিশেষ নির্দেশনা পেয়েছে পুলিশ। পুলিশের সূত্রগুলো বলছে, জুলাই আন্দোলনে 158 জন সমন্বয়ক ছিল। এদের মধ্যে কেউ কেউ প্রকাশ্যে পুলিশের উপর হামলা এবং থানা পুরানোর কথা স্বীকার করেছে। যেমন 2024 সালের অক্টোবরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলাম প্রকাশ্যে টেলিভিশন টক শোতে বলেছিলেন, যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদের না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজে অর্জিত হতো না। ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। গত জানুয়ারিতে বানিয়াচং থানা জ্বালিয়েছি, এসআই সন্তোষকে পুড়িয়েছি বলে ওসিকে হুমকি দেন মাহাদি হাসান। তখন পুলিশ তাকে আটক করলেও অন্তর্বর্তী সরকার তার জামিনের নির্দেশ দিলে অসহায় পুলিশের কিছুই করার ছিল না। পুলিশ জানিয়েছে, ছায়া তদন্তে যেসব প্রমাণ পাওয়া গেছে তাতে কমপক্ষে 27 জনের ব্যাপারে চমকপ্রদ তথ্য পাওয়া গেছে, যারা বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বেশ পাওয়ারফুল ছিল। এছাড়া 15 জন জঙ্গির ব্যাপারে তথ্য পাওয়া গেছে। ডিএমপি সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ি থানায় কারা আগুন দিয়েছিল সেই ফুটেজ তারা সংগ্রহ করেছে। এর মধ্যে একজন তালিকাভুক্ত জঙ্গিও আছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে
এই জঙ্গি পলাতক। পুলিশ জানতে পেরেছে এই ৪২ জনের সাথে বিগত সরকারের পাওয়ারফুল ৮ ব্যক্তির সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ও যোগাযোগ ছিল জুলাই আন্দোলনের সময়। ফেঁসে যেতে পারেন তাদের কেউ কেউ। দর্শক, শুধু পুলিশ হত্যাকাণ্ড ও পুলিশের উপর হামলার ঘটনাগুলোই নয়, জুলাই আগস্টের আন্দোলনের সময় কারাগারে হামলা, লুট ও জঙ্গিদের পালানোর ঘটনাগুলো নতুন করে তদন্ত শুরু করতে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ওই সময় দেশের ১৭টি কারাগারে হামলা হয়েছিল। ২,২৪০ জন বন্দী পালিয়ে যায়, যাদের মধ্যে দুর্ধর্ষ জঙ্গি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং শীর্ষ সন্ত্রাসীও ছিল। কারাগার থেকে পালানো বন্দীদের মধ্যে ১,৫২০ জনকে পুনরায় গ্রেপ্তার বা ফিরিয়ে আনা সম্ভব হলেও এখনো ৭২১ জন পলাতক রয়েছে। এদের মধ্যে ৬০ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং ৯ জন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে চিহ্নিত, যারা অত্যন্ত বিপজ্জনক বা হাই রিস্ক ক্যাটাগরির। নরসিংদী কারাগার থেকে পালানো ৯ জন জঙ্গির মধ্যে ৭ জন আনসারুল্লাহ বাংলা টিমের এবং ২ জন জেএমবি সদস্য ছিল। এদের মধ্যে ফারুক আহমেদ নামক এক জঙ্গিকে পুনরায় গ্রেপ্তার করা গেলেও বাকিদের একটি বড় অংশ এখনো অধরা। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালানো বন্দীদের মধ্যে জঙ্গি ও দুর্ধর্ষ সন্ত্রাসীদের সংখ্যা ছিল বেশি। এসব জঙ্গিদের ধরতে নতুন করে অভিযান শুরু করেছে পুলিশ। পুরাতন কয়েকজন জঙ্গিকে নতুন করে রিমান্ডে আনা হচ্ছে। দর্শক, অন্তর্বর্তী সরকার শেষ মুহূর্তে গত ২৫শে জানুয়ারি জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ জারি করেছিল। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই অধ্যাদেশে থানা পুলিশের উপর আক্রমণকে বলা হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার, যার অর্থ রাজনৈতিক প্রতিরোধের পরিবর্তে সংকীর্ণ ও ব্যক্তিগত স্বার্থে সংগঠিত হত্যাকাণ্ড। এই ধারার বলেই পুলিশ হত্যাকারীদের বিচার সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন।